শীতের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শরীয়তপুর সদর হাসপাতালে শয্যা সংকট, বারান্দায় রেখেও চলছে চিকিৎসা। বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতাছে। নাটোরে ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা। তদন্ত শেষে ব্যবস্থা বলছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল মাঠে নিত্যপণ্যের বাজার। বিদ্যালয় কমিটির বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের। এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা। শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড়। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা। 10 শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ। শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 4 দিন ধরে পেট ব্যথার বমি, বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি, এতে কাজ হয় না। তো আজকে সকালে হসপিটাল আসছি, আগে ঠান্ডা অনুভব করি, বুকের মধ্যে শব্দ হয়। 4 দিন যাবৎ বাবুর ঠান্ডা কাশ, তো ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে ভর্তি দিচ্ছে। শিশু ডাক্তার দেখাইছি, দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করতে। বুকে ইনফেকশন পাইছে, এখন তো বারান্দায় আছি, তো ঠান্ডার কারণে আরো সমস্যা হইতাছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে, গেল 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7000 রোগী, যাদের মধ্যে অধিকাংশই জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। আরও লোড পড়ে, 80 জন হয়, 100 হয় মাঝে মধ্যে। সেক্ষেত্রে আমরা 2 জন যেরকম সেবা দিব 10 জনের, সেই মান কিন্তু থাকে না। রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রোগীর ক্ষেত্রে বেড়ে যায়, এবারও তাই ঘটছে। সো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময়, মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে। শিশু ওয়ার্ডে এখন একটু ঠান্ডার রোগী বেড়ে গেছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন, সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। মজুদ রয়েছে পর্যাপ্ত ঔষধের। যদিও সমস্যা হচ্ছে, তারপরেও আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার। কিন্তু আমাদের জনবল 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল, সেটাই নাই। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। 100 শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ঠান্ডাজনিত রোগ বেড়েছে বিভিন্ন জেলায়। রোগের প্রকোপের আরো খবর জানাতে কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, জানাবেন যে ঠান্ডাজনিত রোগ আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বহির্বিভাগে রোগীর চাপ কতটা দেখছেন? শাফিন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। আপনাকে প্রথমে বলে রাখি, ঠান্ডাজনিত যে রোগ, তার মধ্যে 3টি অন্যতম রোগ, সেটি হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া এবং স্ট্রোকজনিত কারণ রয়েছে। অর্থাৎ বয়স্ক যারা রয়েছে তাদের ঠান্ডার কারণে স্ট্রোকের রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। কিছুক্ষণ আগেই আমরা আরএমওর সাথে কথা বলেছি। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হাসপাতাল
হাসপাতালের বাইরে অর্থাৎ হাসপাতালের বারান্দার চিত্র। এখানে সবই শিশু যারা ডায়রিয়া রোগে আক্রান্ত তাদের কিন্তু এই বারান্দাতে রাখা হয়েছে এবং যারা যেগুলো নিউমোনিয়া হয়েছে ডায়রিয়া রোগী এখানে 95 জনের অধিক ডায়রিয়া রোগী এখন ভর্তি রয়েছে হাসপাতালে এবং নিউমোনিয়ার যেসব রোগী সেগুলো কিন্তু অনেক বেশি আকারে অনেক বেশি যেটা তাদের নিজস্ব ওয়ার্ডে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে এবং পাশাপাশি বয়স্কদের যে ঠান্ডাজনিত কারণ যে স্ট্রোকের রোগী সেটির সংখ্যা বেড়েছে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছিলাম যে বয়স্কদের এই ঠান্ডার সঙ্গে সম্পৃক্ততা আসলে কোথায়, কারণ আমরা এটা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই ঠান্ডার কারণে স্ট্রোকের যেসব বয়স্ক রোগী আছে তাদের মানে রগগুলো সংকুচিত হয়ে যায়, যে কারণে কিন্তু এই যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের স্ট্রোকের কারণটা বাড়তে থাকে। তবে এই ঠান্ডার কারণে যে আকারে বাড়ছে আসলে এটার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে ঠান্ডা থেকে একটু বিরত থাকার জন্য বা তাদেরকে গরম কাপড় ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন এবং তাদের যথাযথ যেসব পরিচর্যাগুলো করা দরকার সেই পরিচর্যার কথা কিন্তু চিকিৎসকরা বলছেন। তাছাড়া এখন আপাতত এরকম ঠান্ডাজনিত রোগের কারণে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোটামুটি হিমশিম খাচ্ছে বলেই চিকিৎসকরাও আমাদেরকে জানিয়েছেন। শাফিন বাবু, আপনাকে ধন্যবাদ। 10ম গ্রেডের দাবিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলে বেলা 11টা পর্যন্ত। এ সময় রোগীদের ভোগান্তি কমাতে জরুরি পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন সেবা দেয়া অব্যাহত রাখেন মেডিকেল স্টাফদের একাংশ। আন্দোলনকারীরা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের এরই মধ্যে 10ম গ্রেডের আওতায় আনা হলেও তারা বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন করেও তাদের দাবি পূরণ না হওয়ায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি, ন্যায্য দাবি। শুধুমাত্র 11তম গ্রেড থেকে আমরা 10ম গ্রেড প্রত্যাশা করেছি। দুর্ভোগ যাতে না হয় এজন্য আমরা অর্ধেক কাজ করছি এবং অর্ধেক এখানে অবস্থান নিচ্ছি। নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ, মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে, দুটি মামলারই তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনি খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল 26 নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি। তাদের সাথে বাইন্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষের সবাক বলিছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতেও হচ্ছে কেসে ফাঁসালো, আমার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভেজানা সব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা নিরীক্ষা করি সেটাতে কোনো ফর্মাটও পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার স্বামী আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আর আমাদের বাসার এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায় হয়রানির উপর রাখছে। আজ অনেক দিন হচ্ছে বাসায় থাকতে পারি না। বাসার আশেপাশে হুমকি দিয়েছে, মারধর করবে, ধরতে পারলে নিয়ে যাবে। যদি সমঝোতা না আসে তাহলে আমাদের নামে এই মামলা করবে। মামলা করার আগে বলছিল তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে।
দুটি মামলারই তদন্ত চলছে। আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ। দুইটি মামলাই এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। ঘটনার সূত্রপাত গেল 13 নভেম্বর। প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসে নিত্যপণ্যের বাজার। স্কুল মাঠে দোকান থাকায় নিয়মিত হয় না অ্যাসেম্বলি, ব্যাহত হয় পাঠদান ও ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলাও। অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষ ইজারাদারদের যোগসাজশে চলে অবৈধ এই বাজার। বার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের এই চিত্র দেখে হতবাক খোদ জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এটি আসলেই স্কুল নাকি বাজার? প্রথম দেখায় এমন প্রশ্ন জাগতেই পারে। সপ্তাহে সোম আর শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে ফরিদগঞ্জের চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসী জানায় প্রাথমিক এই বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরেই বসে বাজার। একসময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি নিয়ে মাঠে বসতেন। বাজারটি জমজমাট হয়ে উঠলে নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রভাবশালীরা। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত আওয়ামী লীগ নেতারা। বর্তমানে ইজারার নামে টাকা তুলছেন বিএনপি নেতা পরিচয়দানকারী মাসুদ আলম। অভিযোগ রয়েছে স্কুল কমিটির যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। এমনকি যেদিন বাজার বসে সেদিন আগে ভাগেই ছুটি দেয়া হয় স্কুল। পড়াশোনা করছি এই স্কুলেই, তো দীর্ঘদিন ধরে এই স্কুল মাঠে বিভিন্ন বাজার, যেমন সবজির বাজার, জুতা, বিভিন্ন জিনিস উঠতো, বলা মানে পড়ার বিভিন্ন ব্যাঘাত ঘটতো। এত খারাপ এই স্কুলে লেখাপড়ার টাইমে স্কুল বাজারটা মিলে বাজারে দিয়ে সকালে স্কুল দিয়ে দিতে হয়। ব্যবসায়ীরা জানায় স্কুলের কাছেই 4% জমি বাজার বসানোর জন্য ইজারা দেয়া আছে, কিন্তু জায়গাটি ছোট হয় স্কুল মাঠেই বসে নিত্যপণ্যের বাজার। আর খাদের দাম বিগত দিনে 40 টাকা, অন্তর লাগে 80 টাকা। স্কুলের সামনে দোকানদারি করতাম, প্রতি বাজারে 40 টাকা করে দেওয়া লাগতো। স্কুলের মাঠটা যেন বাদ দিয়া ইজারা দেওয়া হয়, যেটুকু অংশ থাকে এইটুকু অংশ কর্তন করে যেন বাজারটা যেন ডাক দেওয়া হয়। নির্দিষ্ট জায়গা ছেড়ে স্কুল মাঠে বাজার বসিয়ে টাকা আদায়ের বিষয়ে সদুত্তর মেলেনি ইজারাদার মাসুদ আলমের কাছে। বিগত সময় ইজারা দিতে এই নিয়মে আমি নিছি। স্কুল মাঠ তো আর ইজারা দেওয়ার সুযোগ নেই। ভিতরে যেহেতু জায়গা বাজার হয়ে গেছে, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেখানে একটা ব্যান্ডেল করে দেওয়া দরকার ছিল যে সোমবার যেহেতু বাজারের দিন, তাহলে সেখানে স্কুল বন্ধ হওয়ার পরে বাজার এই সাইডে মিলিয়ে হইব, কারণ স্কুল কমিটি তো অলরেডি একটা টাকা নেয় ভাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাওয়া যায়নি স্কুল কমিটির দায়িত্বশীল কাউকে। জান কেন, আপনি তো প্রধান শিক্ষক, তাই না? গত সোমবার বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। বাজারটি উচ্ছেদের নির্দেশ দেন তিনি। আমি জেলা প্রশাসক হিসেবে এরকম একটা পরিবেশ দেখতে পাবো বা দেখছি, এটা আমার কাছে সত্যি অপ্রত্যাশিত। আমি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদকে দায়ী করবো, তার পাশের ভবনে এরকম একটা সুন্দর বিদ্যালয়, চমৎকার একটা বিল্ডিং, তাদের সেই কর্তৃপক্ষ দায়ী আছে যে এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ। আজ ভোলা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় ভোলা। দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি এতে অংশ নেন মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর দেন তারা। সভায় জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বুক চিরে বের করা রক্ত দিয়ে নিজের নাম লিখে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন বগুড়ার প্রফুল্ল চাকি। 1908 সালের এপ্রিলে তৎকালীন ভারতবর্ষের মুজাফফরপুরে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার মিশনে অংশ নেয়া এই বিপ্লবী পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তলের গুলিতে আত্মহতি দেন। আজ এই বিপ্লবীর 137তম জন্মদিবস। বগুড়ায় তার জন্মভিটা সহ নানা স্মৃতি এখন প্রায় নিশ্চিহ্ন।
হয়তো ভাবছেন প্রায় ১১৭ বছর আগে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জীবন উৎসর্গকারী বাঙালি শহীদ প্রফুল্ল চাকির গল্প বলতে গিয়ে আপনাদেরকে কেন এমন ঝোপঝাড় জঙ্গলে ভরা জায়গায় নিয়ে আসলাম। আসলে জাতি হিসেবে এটি হয়তো আমাদের বাস্তবতা। কয়েক যুগ কেটে গেলে আমরা আমাদের বিপ্লবের মহানায়কদের এভাবেই ভুলে যাই। সেই রকম বিস্মৃতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ প্রফুল্ল চাকির এই জন্মভিটা। 1888 সালে বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে জন্ম প্রফুল্ল চন্দ্র চাকির। বিহার তখন ব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সির প্রত্যন্ত এক গ্রাম। স্থানীয় স্কুলের পাঠ চুকিয়ে 1902 সালে প্রফুল্ল ভর্তি হন রংপুর জেলা স্কুলে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। 1906 সালে কিশোর বিপ্লবী হিসেবে তার জায়গা হয় কলকাতায় বারীন্দ্র কুমার ঘোষের আস্তানায়। 1908 সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর ওপর। বোমা দিয়ে মারতে গিয়ে ভুলবশত তারা হত্যা করেন 2 ইংরেজ নারীকে। 2 বিপ্লবী পালাতে গিয়ে ক্ষুদিরাম গ্রেফতার হন ওয়াইনি স্টেশনে, আর সমস্তিপুর জংশনে পুলিশের ঘেরাওয়ে পড়ে নিজের পিস্তল দিয়ে আত্মাহুতি দেন প্রফুল্ল। প্রফুল্ল চাকি আমাদের একটা বিহারের গর্ব, ঐতিহ্যময় লোক। তার ইন্ডিয়াতে যেরকম অনুষ্ঠান আয়োজন সব করা হয়, আমাদের বিহারে বা বাংলাদেশে এরকম আয়োজন করা হয়। আমরা যেহেতু যেভাবে হোক জানতে পারছি বা জানি যে শহীদ প্রফুল্ল চাকি একজন প্রথম শহীদ বা ইতিহাসের প্রথম একজন যোদ্ধা ছিল, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের পরবর্তী প্রজন্মে যারা আছে তারা কিন্তু অনেকেই জানে না বা জানতেও হয়তো পারবে না। নতুন প্রজন্ম আসতেছে, তারা যাতে বুঝতে পারে যে এটা প্রফুল্ল চাকির বাসা ছিল, এখানে সে জন্মগ্রহণ করছে। স্থানীয়রা বলছেন 90-এর দশকে প্রফুল্ল চাকি স্মৃতি সংসদ তার জন্মভিটায় স্মৃতিফলক স্থাপন করলেও সেটিও আজ লোকচক্ষুর আড়ালে প্রায়। তার স্মৃতিতে গড়া পাঠাগারটিও বন্ধ অনেক বছর হলো। প্রফুল্ল চাকির জন্মভিটা নাগর নদীর তীরে অবস্থিত। কিছুটা অযত্ন আর অবহেলার দায়ে নাগর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সকলের আশা যে ওখানে একটা দাতব্য কোনো একটা প্রতিষ্ঠান কিংবা একটা স্মৃতিস্তম্ভ যদি করা হতো, কিংবা একটা ছোট যদি শিশু পার্ক করা হতো। স্থানীয় প্রশাসন বলছে অগ্নিযুগের এই বিপ্লবীর বাস্তুভিটা সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা ভাবছে তারা। আমরা চাচ্ছি যেহেতু সামনে দিনগুলোতে আমরা উচ্চতরভাবে লিখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা দেখি এখানে আধুনিক ভাবে যাতে স্মৃতি সংরক্ষণ করা যায়। আত্মাহুতির আগে নন্দলাল ব্যানার্জি নামে যে পুলিশ কর্মকর্তা প্রফুল্ল চাকিকে গ্রেফতারের চেষ্টা করেছিলেন, 6 মাসের মাথায় তাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।